गुड मर्निंग एवरीवन। आज के আমরা ক্লাস 9 লেসন 6 যে একটা পোয়েম রয়েছে মিল্ট দ্য মিস্ট আপন দ্য হিল রিটেন বাই এমিলি জেন ব্রন্টি, এটা সম্পর্কে আলোচনা করব। আলোচনার প্রথমে আমরা এই রাইটার এমিলি জন ব্রন্টি সম্পর্কে একটু জেনে নেব, তারপর এই কবিতাটা সম্পর্কে একটু জানবো, তারপর মূল টেক্সটে যাব। চলো প্রথমে আমরা এমিলি জন ব্রন্টি সম্পর্কে একটু জানি। এমিলি জেন ব্রন্টি 1818 to 1848 was an English poet and novelist, best remembered for her only novel Wuthering Heights, long considered a classic of English literature. এমিলি জেন ব্রন্টি ইনি একজন মহিলা কবি। ইনি জন্মেছিলেন 1818 খ্রিস্টাব্দে এবং বেঁচেছিলেন 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ তিনি মোট 30 বছর বেঁচেছিলেন। তার এই 30 বছরের জীবনে তিনি ছিলেন একজন কবি, ইংলিশ পোয়েট, ইংরেজ কবি, অ্যান্ড এ নোভেলিস্ট, একজন উপন্যাসিক। এবং তাকে সবচেয়ে বেশি স্মরণ করা হয় তার একটিমাত্র নোভেলের জন্য। তিনি একটাই নোভেল লিখেছিলেন যেটার নাম উইদারিং হাইটস, যেটাকে ইংরাজি সাহিত্যের একটা সর্বোত্তম সৃষ্টি হিসাবে ধরা হয়, এ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার হিসাবে ধরা হয়। এরপর এই কবিতাটা সম্পর্কে কি বলা রয়েছে তোমাদের বইয়ে একটু দেখো। ইন দিস পোয়েম the blue mist that surrounds the distant mountains reminds the poet of the happy days of youth and childhood that she has left behind. এই কবিতায় in this poem blue mist, নীল কুয়াশা, দ্যাট সারাউন্ডস দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন, যেটা ঢেকে রয়েছে দূরের পর্বতকে, রিমাইন্ডস দ্য পোয়েট, কবি মনে করিয়ে দেয় তার সুখের দিনগুলো যৌবনকালের এবং শৈশবের। দ্যাট সি হ্যাজ লেফট বিহাইন্ড, যেগুলো তিনি ফেলে এসেছেন। অ্যাজ সি ডেসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ, যখন তিনি নিসর্গ দৃশ্য ও পারিপার্শ্বিক চিত্র বর্ণনা করেন। সি শিফটস ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট, তিনি বর্তমান থেকে অতীতে ফিরে যান। অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেইন, আবার বর্তমানে ফিরে আসেন। তো কবিতাটা শুরু করার আগে আমরা কবিতাটার নামটা একটু দেখি। কি রয়েছে কবিতাটার নাম? মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। হিল পাহাড়, পাহাড়ের উপরে মাইল্ড দ্য মিস্ট, মৃদু কুয়াশা, পাহাড়ের উপরে মৃদু কুয়াশা, এটা হলো কবিতাটার নাম। কবিতাটা প্রথমে আমরা একবার রিডিং পড়ি। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, টেলিং নট অফ স্টর্ম টুমরো, নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, spent its store of silent sorrow. Oh, I am gone back to the days of youth. I am a child once more, and 'neath my father's sheltering roof, and near the old hall door, I watch this cloudy evening fall after a day of rain, blue mist, sweet mist of summer pall, the horizon mountain chain. The dam stands in the long green grass, as thick as morning tears, the dreamy scent of fragrance pass, that breath of the years. কবিতাটা আমরা একবার পড়লাম, এরপর কবিতাটার আমরা ডিটেলে যাব। তো ইটস এ পোয়েম অ্যাবাউট নেচার, এটা একটা প্রকৃতি সম্পর্কীয় কবিতা। এখানে কবি
একটা প্রকৃতির বিবরণ দিয়েছেন। কবিতার আমরা শিরোনামেই দেখতে পেয়েছি, টাইটেলে দেখতে পেয়েছি। এখানে তিনি টাইটেলটায় লিখেছেন কি না, দ্য মাইল্ড মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপরে মৃদু কুয়াশা। সেটা দেখে কবির মনের কি পরিবর্তন হচ্ছে সেটা তিনি এখানে 4টে স্ট্র্যাঞ্জার মধ্যে লিখেছেন। আমরা যখন পড়ব ধীরে ধীরে লক্ষ্য করব কবিতার প্রথম স্ট্যাঞ্জাটা রয়েছে প্রেজেন্ট টেন্সে, দ্বিতীয়টা পাস্ট টেন্সে, তৃতীয়টা আবার প্রেজেন্ট টেন্সে, তিনি বর্তমানে ফিরে এসেছেন, এবং চতুর্থটা যখন তিনি লিখছেন চতুর্থটার মধ্যে তিনি আবার তার অতীতে ফিরে যাচ্ছেন। কবি এই কবিতাটার মধ্যে বারবার নস্টালজিক হয়ে যাচ্ছেন, তার পুরনো দিনের স্মৃতি ফিরে আসছে, তিনি তার অতীতে যেন ফিরে যেতে চাইছেন। তার কাছে তার অতীত বেশি সুন্দর মনে হয়েছে বর্তমানে চেয়ে। এবং কবিতাটার মধ্যে আমরা ছন্দ খুঁজে পাবো, কবিতাটা একটা রাইম স্কিম রয়েছে, আমরা কবিতাটার মধ্যে অনেক ধরনের ফিগার অফ স্পিচ, অলংকার দেখতে পাবো। তো ধীরে ধীরে আমরা কবিতাটা পড়ি এবং ডিসকাস করি। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপরে মৃদু কুয়াশা। টেলিং নট অফ স্টর্ম টুমরো, জানিয়ে দিচ্ছে আগামী দিনে বৃষ্টি হবে না। দেখো লেখাটার কেমন রয়েছে, টুমরো, টু আর মরোর মাঝে একটা হাইফেন রয়েছে। টুমরো মানে আগামীকাল, কিন্তু টুমরো মানে আগামী দিনে, আগামী দিনে আর বৃষ্টি হবে না। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, না দিনটা পুরোপুরি কেঁদেছে। আসলে দিন কি কাঁদে? কাঁদা কার পক্ষে সম্ভব? না কোনো জীবিত প্রাণীর পক্ষে সম্ভব, কিন্তু এখানে কবি তার লেখার মধ্যে বলেছে যে দিনটা পুরো কেঁদেছে। তাহলে এই যে দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, এখানে আমরা যে ফিগার অফ স্পিচের ব্যবহার দেখতে পাচ্ছি এটা হলো পার্সনিফিকেশন। তাছাড়াও প্রথম লাইনে কবি লিখেছেন মাইল্ড দ্য মিস্ট, মাইল্ডের এম, মিস্টের এম। এই যে একই কনসোনেন্ট বারবার আসছে, এই যে ফিগার অফ স্পিচটা, একে বলা হয় অ্যালিটারেশন। তাহলে ইউজ অফ অ্যালিটারেশন আমরা দেখতে পেলাম, ইউজ অফ পার্সনিফিকেশন আমরা এখানে দেখতে পেলাম। ফোর্থ লাইনটা কি রয়েছে, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, নীরব দুঃখের বোঝা সমস্ত ব্যয় করে ফেলেছে। সেকেন্ড স্ট্যান্ডায় যাব, দেখো সেকেন্ড স্ট্যান্ডায় কী রয়েছে, ও আই এম গান ব্যাক টু দ্য ডেইজ অফ ইউথ, ও আমি আমার যৌবনের দিনে ফিরে গিয়েছি। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার একটা শিশু। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, এবং আমার বাবার আশ্রয়ের নিচে, নিয়ার দ্য ওল্ড হল ডোর, পুরনো হল ঘরের দরজার কাছে। এই স্ট্যাঞ্জা কবি নস্টালজিক হয়েছেন, কবি স্মৃতি মেদুর হয়ে পড়েছেন। তিনি তার অতীতের দিনে ফিরে যাচ্ছেন যখন তার বাবা বেঁচে রয়েছেন, এবং তিনি তার বাবার আশ্রয়ে ফিরে যাচ্ছেন। বর্তমানে কবির কাছে মনে হচ্ছে যেন সেই দিনগুলোই ছিল তার খুব ভালো দিন, যখন তিনি তার বাবার আশ্রয়ে বাঁচতেন। আবার থার্ড স্ট্যাঞ্জায় যখন আমরা আসছি, কবি আবার বর্তমানে ফিরে আসছেন। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি লক্ষ্য করি ক্লাউডি ইভিনিং, মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে আসছে। আফটার এ ডে অফ রেইন, সারাদিনের বৃষ্টির পর। ব্লু মিস্ট, নীল রঙের কুয়াশা। সুইট মিস্ট অফ সামার, গ্রীষ্মকালের ঘন নীল কুয়াশা। পল, পল মানে দুরকম হয়, এখানে পল মানে রয়েছে এ থিক ক্লাউড, ঘন মেঘ। কিন্তু এখানে এই লাইনে এই পলটা ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। দেখো আর কোনো ভার্ব নেই কিন্তু। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার, পল। নীল রঙের মেঘ, মিষ্টি মেঘ গ্রীষ্মকালে নেমে আসে। দ্য হরাইজন মাউন্টেন চেইন, দিগন্তের পর্বতমালার। দিগন্ত কাকে বলে? যেখানে পৃথিবী ও আকাশ মিশেছে সেই লাইনটাকে বলা হয় দিগন্ত, হরাইজন।
সেই দিগন্তে যে আমরা পর্বতমালা দেখতে পাচ্ছি তার উপরে ব্লু মিস্ট নেমে আসছে। এরপর আমরা যখন ফোর্থ স্ট্যান্জায় যাব, ফোর্থ স্ট্যান্জাটা কি রয়েছে? দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। লম্বা সবুজ ঘাসে ড্যাম মানে স্যাঁতস্যাঁতে, স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, সকালবেলার চোখের জলের মতো। আবার আমরা পার্সনিফিকেশনের ব্যবহার দেখতে পাচ্ছি। সকালবেলার কি চোখের জল হয়? আসলে কুয়াশাকে এখানে সকালবেলার চোখের জল বলেছে। আরেকটা ফিগার অফ স্পিচের আমরা ইউজ দেখতে পাচ্ছি, অ্যাজ থিক অ্যাজ। এখানে এটা সিমিলির ব্যবহার। এরপর শেষের দুটো লাইন, অ্যান্ড ড্রিমি সেন্ট অফ ফ্র্যাগ্রেন্স পাস, স্বপ্নানু সুগন্ধ বয়ে যাচ্ছে। দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, যে অন্যান্য বছরগুলির শ্বাস টেনে নিয়েছে। আবার কবি তার অতীতে ফিরে যাচ্ছেন, আবার পুরনো দিনের স্মৃতির মধ্যে তিনি যেন ফিরে যাচ্ছেন। এই কবিতাটার মধ্যে একটা লিরিক রয়েছে, এই কবিতাটার মধ্যে ছন্দ রয়েছে। কবিতার আমরা এই রাইম স্কিমটা আলোচনা করে দেখতে পাবো। লাইনগুলো শেষের অংশগুলো দেখলেই বুঝতে পারবো। ফার্স্ট স্ট্যাঞ্জা, হিল টুমরো ফিল সরো। সেকেন্ড স্ট্যাঞ্জা, ইউথ মোর রূপ ডোর। থার্ড স্ট্যাঞ্জা, ফল রেইন ফল চেইন। ফোর্থ স্ট্যাঞ্জা, গ্রাস টিয়ার্স পাস ইয়ার্স। এরপর আমরা পাশে পাশে যদি এ বি সি ডি এসব লিখি, হিল, হিলের শেষে এ লিখলে তার সাথে অন্তমিল কার রয়েছে না ফিল, তাহলে হিল ফিল দুটোর শেষে এ। টুমরো সরো এই দুটো বি, তাহলে এ বি ফার্স্ট স্ট্যাঞ্জা। সেকেন্ড স্ট্যাঞ্জা, ইউথ, ইউথের সাথে মিল রয়েছে রূপ, দুটোই সি। মোর ডোর দুটোই ডি, তাহলে সিডি। থার্ড স্ট্যাঞ্জা, ফল, তার সাথে মিল রয়েছে পল। রেইন চেন, ফল পল ই হলে রেইন চেন এফ, তাহলে ইএফ। ফোর্থ স্ট্যাঞ্জা, গ্রাস পাস জি টিয়ার্স ইয়ার্স এইচ, তাহলে জিএইচ। এটা হলো এই কবিতার রাইম স্কিম। এরপর আমরা যদি এই কবিতাটাকে ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট করি, তাহলে আমরা দেখতে পাবো এই কবিতাটা শুধুমাত্র যে আক্ষরিক অর্থ রয়েছে তা নয়, কবিতাটার মধ্যে একটা ইনার মিনিং রয়েছে। এখানে কবি এই কবিতাটায় প্রকৃতির বিবরণ দিয়েছেন এবং প্রকৃতির বিবরণের মাঝে তিনি তার নিজের অবস্থাটাকে বোঝানোর চেষ্টা করেছেন। তাহলে এটা একটা দ্ব্যর্থ কবিতা। দ্য পোয়েম ইজ অ্যান ইমেজারি। এই ইমেজের মধ্য দিয়ে তিনি তার নিজের অবস্থা বোঝাতে চেয়েছেন। তিনি এখানে প্রথমের লাইনে দেখাচ্ছেন যে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, আজ আর বৃষ্টি হবে না। অর্থাৎ তিনি কান্নাকাটি করে তার মনের দুঃখ অনেক কমিয়ে নিয়েছেন। তাহলে মনের দুঃখ তার কমেছে, মনের দুঃখ কমার পর এরপরে তার মনে হয়তো কিছুদিন কিছু দুঃখ কম থাকবে। সেকেন্ড স্ট্যাঞ্জায় তিনি নস্টালজিক হয়ে গেছেন, তার অতীতে ফিরে গেছেন। অনেক কান্নাকাটির পর তার অতীতের কথা মনে পড়ছে, যে দিনগুলোতে তার বাবার আশ্রয়ে তিনি ছিলেন, সেই দিনগুলোর কথা মনে পড়ছে এবং সেই দিনগুলোকে আরও ভালো তার কাছে মনে হচ্ছে। থার্ড স্ট্যাঞ্জায় এসে আমরা দেখতে পাচ্ছি যে কবি যে সময় কবিতাটা লিখছেন টাইমটা হলো ইভিনিং। যে সময় কবি লিখছেন, আই ওয়াচ দ্য ক্লাউডি ইভিনিং ফল, আমি লক্ষ্য করছি মেঘাচ্ছন্ন সন্ধ্যা নামছে। তাহলে কবি বর্তমানে ফিরে এসে তা কবিতা লেখার টাইমটা এখানে উল্লেখ করে দিয়েছেন। তাহলে এখানেও একটা মিনিং রয়েছে। কবি সারাদিন ধরে তার দুঃখ প্রকাশ করেছেন, চোখের জল ফেলেছেন, কেঁদেছেন, মন ভরে কেঁদে নিয়েছেন, আর কিন্তু চোখে জল নেই। তারপরে সারাদিনের শেষে যেন সন্ধ্যা নামছে। আর ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার পল দ্য হরাইজেন মাউন্টেন চেন, দিগন্ত বিস্তৃত পর্বতমালার উপরে গ্রীষ্মের মিষ্টি কুয়াশা পড়ছে। গ্রীষ্মের মিষ্টি কুয়াশা যেটা বৃষ্টির সংকেত দেয় না,
এরকম একটা অবস্থার কথা, মানে তার মনে কুয়াশার মতো অতীতের স্মৃতি ভেসে এলেও সেগুলো কিন্তু তার মনে দুঃখ জাগাচ্ছে না। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, লম্বা ঘাসগুলো স্যাঁতস্যাঁতে রয়েছে, সারাদিন কেঁদে তার মনটাও যেন স্যাঁতস্যাঁতে রয়েছে। as thick as morning tears and dreamy scent of fragrant brass, স্বপ্নালু একটা সুগন্ধ বয়ে যাচ্ছে, দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, যেটা অন্য বছরের গন্ধ বয়ে নিয়ে আসছে। সারাদিন কান্নাকাটির পর তার মনে একটা স্বপ্নালু আবেশ এসেছে, এবং সেই স্বপ্নালু আবেশের মধ্যে তিনি যেন সেই আবার অতীতের দিনগুলোতে ফিরে যাচ্ছেন। তো এভাবে এই কবিতাটার মধ্য দিয়ে তিনি একদিকে নেচারের একটা ডেসক্রিপশন দিয়েছেন, পাশাপাশি এই নেচার ইমেজের মধ্য দিয়ে তিনি তার নিজের মনের অবস্থার ডেসক্রিপশন দিয়েছেন। তোমরা কবিতাটা ভালো করে পড়ো। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।